আমরা তো জানি দুনিয়ায় সবকিছু অনিশ্চিত হলেও একমাত্র মৃত্যু নিশ্চিত। তবু একজন মেয়ে নিশ্চিত মৃত্যুকে ধোঁকা দিয়ে অনেকগুলো মানুষের জীবন বাঁচিয়ে দেয়, কিন্তু এতে প্রকৃতির নিয়ম ভঙ্গ হয় এবং মৃত্যুর অভিশাপ লেগে যায়। যে অভিশাপ সেই সব মানুষগুলোর পরিবারকে পর্যন্ত ধ্বংস করে দেয়। তবুও সেই মেয়েটি নিজের পরিবারকে বাঁচানোর জন্য মৃত্যুর সাথে খেলায় মেতে ওঠে। শেষ পর্যন্ত কোনো উপায়ে কি সেই মৃত্যুগুলোকে আটকানো সম্ভব হবে, নাকি প্রকৃতির নিয়মের কাছে হার মেনে যাবে মৃত্যু আটকানোর সমস্ত প্রচেষ্টা? জানতে হলে আসুন শুনে আসি জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি সিনেমা ফাইনাল ডেস্টিনেশন ব্লাডলাইন সিনেমার এক্সপ্লেনেশন। পল এবং আইরিশ দুজন কাপল গাড়িতে করে যাচ্ছিল। পল আইরিশের চোখটা কাপড় দিয়ে বেঁধে রেখেছিল, কারণ সে আইরিশকে সারপ্রাইজ দিতে চাইছিল। পল এই শহরের সবচেয়ে উঁচু টাওয়ার দ্য স্কাইভিউর সামনে এসে গাড়িটা থামায় এবং গাড়ি থেকে নামার পরে আইরিশের চোখের পট্টিটা খুলে দেয়। চোখ খুলতেই আইরিশ বিস্মিত হয়ে যায়। এই টাওয়ারটার আজকেই উদ্বোধন হয়েছে, আর উদ্বোধন অনুষ্ঠানেই পল তাকে এখানে নিয়ে এসেছে। আইরিশ ভেতরে যাওয়ার জন্য বেশ কৌতূহলী হয়েছিল। তারা প্রথমে নিজেদের ফটো তোলে, এরপরে তারা লিফটে ওঠার সময় দেখে লিফট ওভারলোড হয়ে গেছে। তবুও লিফট অপারেটর তাদের ভেতরে ডাকে, তাই পল এবং আইরিশও এলিভেটরের ভেতরে ঢুকে পড়ে। লিফটে উঠে আইরিশের বেশ ভয় ভয় লাগছিল। লিফট অপারেটর জানায় এই টাওয়ারের টপ ফ্লোরের উচ্চতা 494 ফুট, আর এটা স্টিলের তৈরি, যার কারণে 9000 টন পর্যন্ত ওজন নিতে পারবে। তবে যে ব্যাপারটা আইরিশকে ঘাবড়ে দেয় সেটা হলো টাওয়ারটার নির্ধারিত সময়ের 5 মাস আগেই চালু করে দেওয়া হয়েছে। যাই হোক, পল আইরিশকে নিয়ে টাওয়ারের টপ ফ্লোরের রেস্টুরেন্টে যায়। তার এখানে একটা রিজার্ভেশন থাকার কথা, কিন্তু স্টাফ জানায় পলের এখানে কোনো রিজার্ভেশন নেই, যার কারণে তাকে রেস্টুরেন্টে বসার জন্য কোনো টেবিল দেওয়া হবে না। পল স্টাফকে রিকোয়েস্ট করে কোনোভাবে একটা টেবিল ম্যানেজ করে দেওয়া যায় কিনা, কিন্তু স্টাফ জানায় সবগুলো টেবিলই বুক হয়ে গেছে। এই জন্য পল একটু আপসেট হয় এবং আইরিশকে সরি বলে। আইরিশ জানায় সে পলের সাথে সময় কাটাতে পারছে, এটাই তার জন্য যথেষ্ট। আইরিশ পাশ থেকে একটা গোলাপ নিয়ে পলের স্যুটের পকেটে গুজে দেয়। এই সময় গোলাপের কাঁটা আইরিশের হাতে ফুটে যায় এবং রক্ত বেরিয়ে যায়। অবশ্য তারা আগত অশুভ লক্ষণকে গুরুত্ব দেয় না। এরপরে পল আইরিশকে নিয়ে কাচের দেয়াল দিয়ে নিচের দিকে তাকায়। এত উঁচু থেকে নিচে তাকিয়ে আইরিশের মোশন সিকনেস হয়, তার গা গুলিয়ে ওঠে, তাই বমি করার জন্য ওয়াশরুমের দিকে ছুটে যায়। তবে সে ওয়াশরুম পর্যন্ত যেতে পারে না, ডাস্টবিনের কাছে গিয়ে থেমে যায়। এ সময় আইরিশকে একটা মেয়ে খেয়াল করে এগিয়ে আসে। সে আইরিশের কন্ডিশন দেখে বুঝতে পারে আইরিশ প্রেগনেন্ট। মেয়েটা আইরিশকে জিজ্ঞেস করে সে কতদিনের প্রেগনেন্ট। আইরিশ জানায় সে শিওর না, তবে 2-1 মাস হয়তো হবে, যদিও সে পলকে এখনো এই ব্যাপারে কিছুই জানায়নি। মেয়েটা আইরিশকে ভরসা দিয়ে বলে তার পলকে এই কথাটা জানিয়ে দেওয়া উচিত। এই বলে মেয়েটা চলে যায়। এদিকে টাওয়ারে ভরপুর পার্টি চলছিল। একজন বারটেন্ডার একটা শ্যাম্পেনের ক্যাপ খুলতে গেলে সেটার কর্ক ছুটে গিয়ে ওপরের ঝাড়বাতিতে লাগে। এতে ঝাড়বাতির একটা ভারী সূচালো জিনিস ভেঙে নিচে কাচের মেঝেতে পড়ে। সূচালোর মাথাটা মেঝেতে আঘাত করায় মেঝেতে সামান্য ক্র্যাক হয়ে যায়, যদিও কেউই সেই জিনিসটা খেয়াল করে না। একটু পরে আইরিশ স্বাভাবিক হলে পল তাকে নিয়ে টাওয়ারের ছাদে ওঠে। সেখানে গিয়ে পল আংটি শো করে আইরিশকে বিয়ের জন্য প্রপোজ করে। আইরিশও রাজি হয়ে যায় এবং তার প্রেগনেন্সির কথাটা বলে দেয়। এটা শুনে পল খুবই খুশি হয়। এই সময় ছাদে একটা বাচ্চা ছেলেও দাঁড়িয়েছিল। সে একটা টাকার কয়েন ছাদ থেকে নিচের দিকে ছুঁড়ে মারে, কিন্তু ওপরে বায়ুর চাপ বেশি থাকায় কয়েনটা টপ ফ্লোরের এসির ভেতরে ঢুকে যায় এবং এসির ফ্যানের সাথে আটকে যায়। ফলে এসির ফ্যানটাও ঘোরা বন্ধ হয়ে যায়। এই সামান্য ভুলের জন্য কত বড় মাসুল দিতে হবে তা একটু পরেই দেখতে পাবেন। যাই হোক, পল আইরিশকে নিয়ে টপ ফ্লোরের ডিস্কোতে নেমে আসে এবং বাকিদের সাথে নাচানাচি শুরু করে। এদিকে যে ফ্যানের সাথে কয়েনটা আটকে গিয়েছিল সেই ফ্যানটা মোটরের চাপের কারণে একসময় কয়েনটাকে ছিটকে সরিয়ে দেয়। এতে কয়েনটা প্রচণ্ড গতিতে ছুটে গিয়ে গ্যাস পাইপে আঘাত করে, ফলে গ্যাস পাইপ ফেটে গ্যাস লিক করতে শুরু করে। অন্যদিকে টাওয়ারটা যেহেতু তাড়াহুড়ো করে ওপেন করে দেওয়া হয়েছিল, তাই এটা পর্যাপ্ত পরিমাণে স্ট্রং ছিল না। তার উপরে আবার কাচের মেঝেতে ক্র্যাক পড়ে গিয়েছিল। এছাড়া ভিজিটরের সংখ্যাও অনেক বেশি ছিল, তাই নাচানাচির কারণে কাচের মেঝেটা আর টিকে থাকতে পারে না। ফাটলের জায়গাটা ভেঙে ওপরে থাকা মানুষগুলো ধপাধপ নিচে পড়তে থাকে। এই দুর্ঘটনায় পলও নিচে পড়ে মারা যায়। এই ঘটনায় পুরো ফ্লোরে হট্টগোল শুরু হয়ে যায়। হট্টগোলের মাঝে কিচেন থেকে একজন মহিলার গায়ে আগুন ধরে যায়। আতঙ্কে মহিলা ঠিক সেই দিকেই ছুটে যায় যেখানে গ্যাস লিক করছিল। আগুনের ছোঁয়া পেয়ে গ্যাসে আগুন ধরে যায়।
এবং এসি বিস্ফোরণ করে পুরো ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। একদল লোক সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করলে সিঁড়িটাও ভেঙে পড়ে যায়। আইরিশ সহ বেঁচে থাকা বাকিরা লিফটের দিকে দৌড় দেয়। আইরিশ লিফটে উঠতে যাচ্ছিল, তখন একজন বৃদ্ধ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং নিজে লিফটে ওঠার চেষ্টা করে। ততক্ষণে লিফট ওভারলোড হয়ে গিয়েছিল। এবার আর লিফট এতগুলো মানুষকে ধরে রাখতে না পেরে এলিভেটর ভেঙে সবাই নিচে পড়ে মারা যায়। তখনও কয়েকজন সার্ভাইভ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এ সময় টাওয়ারটার একদিকে ভার বেশি হয়ে যাওয়ায় সেটা মাঝ বরাবর ভেঙে একদিকে ঝুঁকে পড়ে। সবাই কোনো রকমে নিজেদের ব্যালেন্স ধরে রাখার চেষ্টা করে। কয়েক মুহূর্তের জন্য টাওয়ারটাও ব্যালেন্স পেয়ে যায়, কিন্তু সেই অভিশপ্ত কয়েনটা ওপরে একটা জায়গায় আটকে ছিল। কয়েনটা হঠাৎ একটা পিয়ানোর ওপরে পড়ে, আর এতেই কফিনের শেষ পেরেকটা মারা হয়ে যায়। মানে পিয়ানোর ওপরে কয়েনটা পড়ায় সেটা ব্যালেন্স হারিয়ে ফেলে এবং গড়িয়ে ঢালুর দিকে আসতে থাকে এবং মানুষ সমেত সেটা নিচে পড়ে যায়। আর পিয়ানোটার নিচে ঠিক সেই বাচ্চা ছেলেটার ওপর এসে পড়ে যে ছাদ থেকে কয়েনটা ছুঁড়ে মেরেছিল। সেই অভিশপ্ত কয়েনটাও তখনও পিয়ানোর উপরেই আটকে ছিল। ছেলেটাকে হত্যার পরে কয়েনটা গড়িয়ে পানিতে পড়ে যায়। এদিকে সবাই মরে যাবার পরে টপ ফ্লোরে আইরিশ এবং একটা বাচ্চা ছেলে বেঁচে ছিল। আইরিশ ছেলেটাকে নিয়ে বের হবার পথ খুঁজছিল, কিন্তু তাদেরও শেষ রক্ষা হয় না। টাওয়ার ভেঙে তারাও নিচে পড়ে যায়। যদিও শেষ মুহূর্তে আইরিশের আঙ্গুলটা পলের পরানো আংটির কারণে দুটো পেরেকের মাঝে আটকে যায়, কিন্তু তবুও শেষ রক্ষা হয় না। সে বাচ্চাটাকে সহ নিচের সুচালো রেলিংয়ের উপরে পড়ে মারা যায়। স্বপ্নে এই পুরো দুর্ঘটনার দৃশ্যটা দেখে ক্লাসরুমে থাকা স্টেফেনি নামের একটি মেয়ে চিৎকার দিয়ে ওঠে। আসলে ক্লাস চলাকালীন স্টেফেনি ঘুমিয়ে পড়েছিল, আর দুর্ঘটনার এই পুরো দৃশ্যটা স্টেফেনি তার স্বপ্নে দেখছিল। যাই হোক, রাতে স্টেফেনি আবারও সেম দুঃস্বপ্নটা দেখতে পায় এবং আবারও চিৎকার দিয়ে ওঠে। এবার স্টেফেনির রুমমেট একটু বিরক্ত হয়, কারণ লাস্ট কয়েকদিন ধরে স্টেফেনি সে দুঃস্বপ্ন দেখে চিৎকার দিয়ে উঠছে। এতে তার রুমমেটেরও ঘুম ভেঙে যাচ্ছে। স্টেফেনি রুমমেটকে জানায় সে যাদেরকে নিয়ে স্বপ্নটা দেখছে তারা সম্পর্কে স্টেফেনির নানা নানি হয়। মানে পল এবং আইরিশ হলো স্টেফেনির নানা এবং নানি, কিন্তু সে বুঝতে পারছিল না তাদের নিয়ে সে এরকম দুঃস্বপ্ন বারবার কেন দেখছে। স্টেফেনির রুমমেট তাকে পরামর্শ দেয় সে যেন বাড়িতে চলে গিয়ে এই ব্যাপারে খোঁজ নেয় এবং নানির সাথে দেখা করে, তাহলে সে এই স্বপ্নের পেছনের কারণটা হয়তো খুঁজে পাবে। তো পরের দিন স্টেফেনি তার বাড়িতে চলে যায়। স্টেফেনির বাড়িতে তার বাবা মার্টি এবং ভাই চার্লি থাকে। স্টেফেনির মা আর তাদের সাথে থাকে না, সে অনেকদিন আগেই তাদের ফেলে রেখে অন্য কোথাও চলে গিয়েছে। বাড়িতে ফিরতে স্টেফেনির বাবা মার্টি তাকে দেখে খুব আনন্দিত হয়। এ সময় স্টেফেনির ভাই চার্লি মামার বাড়িতে যাচ্ছিল, তাই সেও চার্লির সাথে বেরিয়ে পড়ে, কারণ মামাই একমাত্র তার নানি আইরিশের খোঁজ দিতে পারবে। মামার বাড়িতে ঢুকে প্রথমেই তাদের মামাতো দুই ভাই এরিক এবং ববি আর মামাতো বোন জুলিয়ার সাথে দেখা হয়। কিচেনে গিয়ে স্টেফেনির মামি ব্রেন্ডার সাথেও দেখা হয়। স্টেফেনি বলে সে মামার সাথে দেখা করতে যায়। স্টেফেনির মামা হওয়ার্ড বাইরে কাজ করছিল। ব্রেন্ডা হওয়ার্ডকে ডাক দিলে সে এসে স্টেফেনির সাথে দেখা করে। স্টেফেনি তখন তার নানির কথা জিজ্ঞেস করলে তার মামা ব্যাপারটা এড়িয়ে যাবার চেষ্টা করে। স্টেফেনি জানায় সে কন্টিনিউস একটা দুঃস্বপ্ন দেখছে, আর দুঃস্বপ্নটা তার নানিকে কেন্দ্র করেই, তাই সে নানির সাথে দেখা করতে চায়। হওয়ার্ড জানায় পলের মৃত্যুর পরে আইরিশের মাথা খারাপ হয়ে গেছে, সে অদ্ভুত সব কথাবার্তা বলতো, তাই আইরিশের কাছ থেকে তারা দূরে সরে এসেছে। তবুও আইরিশ তাদের কাছে ভয়ঙ্কর সব চিঠি পাঠাতে শুরু করে, তাই তারা আইরিশের সাথে যোগাযোগও বন্ধ করে দিয়েছে। হাওয়ার্ড স্টেফেনিকে সতর্ক করে দিয়ে বলে আইরিশ ডেঞ্জারাস একজন মহিলা, তার কাছ থেকে স্টেফেনির দূরে থাকা বেটার। তবু স্টেফেনি তার মামিকে অনেক রিকোয়েস্ট করে জানতে পারে চিঠিগুলো কোথায় রাখা আছে। স্টেফেনি ড্রয়ার খুলে একটা চিঠির খাম বের করে। এই খামের ভেতরে ঠিক সেই ফটোটা ছিল। স্বপ্নে আইরিশ আর পল দ্য স্কাইভিউ টাওয়ারে গিয়ে যে ফটোটা তুলেছিল। ফটোটা দেখে স্টেফেনি চমকে ওঠে। এরপরে চিঠিতে থাকা ঠিকানার উদ্দেশ্যে সে বেরিয়ে পড়ে। আইরিশের বাড়িটা জঙ্গলের ভেতরে পাহাড়ের পাদদেশে ছিল। এখানে মানুষজনের কোনো আনাগোনা নেই। তাছাড়া রাস্তায় বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেওয়া ছিল, কেউ যেন এদিকে না আসে। স্টেফেনি বাড়ির সামনে নেমে দেখে এটা একটা পরিত্যক্ত বাড়ি। বাড়ির গেটের সামনে একটা সিসি ক্যামেরা ছিল। স্টেফেনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দিলে আইরিশ তাকে ভেতরে আসার পারমিশন দিয়ে দেয়। তবে আইরিশ তাকে একটা বক্সের ভেতরে মোবাইল, চাবি, পার্স ইত্যাদি যা কিছু আছে সেগুলো রেখে ভেতরে ঢুকতে বলে। স্টেফেনি সেগুলো বক্সের ভেতরে রাখার পরে মেইন গেট খুলে যায়। ভেতরে ঢোকার পরে আইরিশ নিজের নাতনিকে দেখে খুব খুশি হয় এবং স্টেফেনির মায়ের কথা জিজ্ঞেস করে। স্টেফেনি জানায় তার মা ছোটবেলাতেই তাদেরকে ফেলে চলে গিয়েছে। এটা শুনে আইরিশ একটু আপসেট হয়
এবং স্টেফেনির এখানে আসার কারণ জিজ্ঞেস করে। স্টেফেনি তার দুঃস্বপ্নে দেখা ঘটনাটার কথা আইরিশকে খুলে বললে আইরিশ জানায় স্টেফেনি যা দেখেছে সব সত্যি। সেদিন স্কাইভিউ টাওয়ারে যাওয়ার পরে ঠিক এই দুর্ঘটনাগুলোই ঘটতে যাচ্ছিল। তবে আইরিশ আগে থেকেই সেই দুর্ঘটনার ভীষণটা দেখতে পায়। পল যখন আইরিশকে প্রপোজ করার জন্য ছাদে নিয়ে গিয়েছিল, আইরিশের তখনই একটা ভীষণ ক্রিয়েট হয় এবং ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে সেটা দেখতে পায়। তাই সে প্রথমেই বাচ্চা ছেলেটাকে ওপর থেকে কয়েন ফেলার আগেই আটকায় এবং কয়েনটা কেড়ে নেয়। এরপরে দৌড়ে ডিস্কোতে চলে যায় এবং সবাইকে থামিয়ে মাইকে অ্যানাউন্স করে তারা না থামলে মেঝেটা ভেঙে দুর্ঘটনা ঘটে যাবে। আইরিশের কথা শুনে সবাই পায়ের নিচে তাকিয়ে দেখে মেঝেতে সত্যিই ফাটল ধরে গেছে। সময় থাকতে তারা সবাই সরে পড়ে এবং পুরো দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। আইরিশ এতগুলো মানুষের নিশ্চিত মৃত্যুকে আটকে দেয়, যার কারণে প্রকৃতির নিয়ম ভঙ্গ হয়ে যায়। ফলে তাদের সবার লাইফ এবং পরিবারের ওপরে মৃত্যুর অভিশাপ লেগে যায়। সেদিন টাওয়ার থেকে বেঁচে আসা প্রত্যেকে পরবর্তীতে কোনো না কোনোভাবে মারা যায়। যারা বেঁচে ফেরার পরে বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছিল সেই সব বাচ্চা এবং পরবর্তী জেনারেশনের সবাইও মারা যায়, কারণ প্রকৃতির নিয়ম অনুযায়ী তাদের তো জন্মানোরই কথা ছিল না। আইরিশ যখন স্টেফেনিকে এই ব্যাপারগুলো এক্সপ্লেন করছিল তখন অসাবধানতাবশত টেবিলে থাকা হাই ওয়াটের লাইটের সামনে একটা ম্যাগনিফায়ার গ্লাস চলে আসে, আর সেই গ্লাসের ভেতর দিয়ে তীব্র আলোর রশ্মি প্রতিফলিত হয়ে একটা দড়িতে লাগে। ফলে সেই দড়িটা উত্তপ্ত হয়ে আগুন ধরে যাচ্ছিল। তবে কোনো অঘটন ঘটার আগেই আইরিশ সেটা বুঝে যায় এবং গ্লাসটা সরিয়ে দেয়। এরপর স্টেফেনিকে বলে মৃত্যু এভাবেই সবসময় তাকে তাড়া করে বেড়াচ্ছে, আর সেও মৃত্যুর সাথে খেলা করে নিজেকে এতগুলো বছর বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মৃত্যু আইরিশের পাশাপাশি তার ফ্যামিলিকেও খুঁজে বেড়াচ্ছে। তারা বেঁচে ফেরার পরে পল ক্যান্সারে মারা যায়। আইরিশেরও এতদিনে মরে যাবার কথা ছিল, তবে সে নিজেকে এই বাড়িতে আটকে দেয়। গত 20 বছর ধরে সে একবারের জন্য এই বাড়ির বাইরে পা রাখেনি। আইরিশের কথা মতে তার এবং পলের মাধ্যমে জন্মানো সন্তান এবং তাদের ছেলেমেয়েরা সবারই মৃত্যুর অভিশাপ লেগে আছে। সতর্ক না হলে তাদের সবাইকেই মরে যেতে হবে। আইরিশ একটা ডায়েরিতে সেই সব সম্ভাব্য কারণগুলো লিখে রেখেছে যেভাবে তাদের মৃত্যু ঘটতে পারে। আইরিশের কথাবার্তা শুনে স্টেফেনির মনে হয় এই মহিলার সত্যিই মাথা খারাপ, পাশাপাশি সে একজন সাইকো, না হলে কেউ এই ধরনের কথাবার্তা বলে নাকি। স্টেফেনি ওঠে চলে যেতে চাইলে আইরিশ তাকে আটকায়, কিন্তু স্টেফেনি এখানে এক মুহূর্ত থাকতে চাইছিল না, তাই সে বাইরে বেরিয়ে যায়। আইরিশ তাকে ডেকে বলে স্টেফেনি আইরিশের লেখা বইটা অন্তত নিয়ে যাক, এই বইটাই তাদের মৃত্যুর সাথে লড়াই করতে সাহায্য করবে। কিন্তু স্টেফেনি একদমই আইরিশের কথা বিশ্বাস করছিল না, তাই আইরিশ নিজের কথার সত্যতার প্রমাণ দিতে এবার বাইরে বেরিয়ে আসে। সে স্টেফেনিকে বইটা ধরিয়ে দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়াতে বলে। আইরিশ যে এক বিন্দুও মিথ্যা বলেনি, স্টেফেনি এখনই সেটার প্রমাণ পেয়ে যাবে। কয়েক মুহূর্ত পরে হঠাৎ বাতাস ওঠে এবং জোরে হাওয়া দেয়। এতে আইরিশের বাড়ির ওপরে থাকা দিক চিহ্নিত করা লোহার কম্পাসটা ভেঙে একটা গ্যাসের সিলিন্ডারের ওপরে পড়ে। এতে গ্যাসের প্রেসারে কম্পাসটা ছুটে একদম তীরের মতো করে আইরিশের মুখ এবং মাথার ভেতর দিয়ে এফোর ওফোর হয়ে যায়। আইরিশ নিজের বইতে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে এমন মৃত্যুর কথাও উল্লেখ করে রেখেছিল। মুহূর্তে ঘটা দুর্ঘটনাটা দেখে স্টেফেনি একদম হতভম্ব হয়ে যায়। তো এরপরে আইরিশের ফিউনারেলের আয়োজন করা হয়। ফিউনারেলে স্টেফেনির মা ডার্লেনও এসেছিল। মাকে দেখে স্টেফেনি বেশ বিরক্ত হয়। ছোটবেলা মা তাদের ফেলে রেখে গিয়েছিল, সেই অভিমান এখনও সে কাটিয়ে উঠতে পারেনি। এরপরে কয়েকদিন কেটে যায়, ততদিনে সবাই স্বাভাবিক হয়ে উঠেছিল। রিফ্রেশমেন্টের জন্য হাওয়ার্ডের বাড়িতে একটা ফ্যামিলি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে আনন্দঘন পরিবেশে সবাই উপস্থিত ছিল। হাওয়ার্ডের ছোট ছেলে ববি ড্রিঙ্কসের আয়োজন করছিল। এই সময় তার হাত থেকে টেবিলের ওপরে একটা কাচের গ্লাস পড়ে ভেঙে যায়। যদিও ববি সাথে সাথেই কাচের টুকরোগুলো পরিষ্কার করে ফেলে, তবে আইস বা বরফের ভেতরে একটা টুকরো রয়ে যায়। আইস আর কাচের টুকরো একই রকম দেখতে হওয়ায় ববির সেটার ওপরে নজর যায় না। সে কাচের টুকরো সহই সবার জন্য ড্রিঙ্কস বানিয়ে ফেলে, আর কাচের টুকরো যে গ্লাসে পড়ে সেই গ্লাসটা যায় মার্টির হাতে। এদিকে স্টেফেনি নিজের বাড়িতে বসে কাজ করছিল। তখন বাইরে হাওয়া দেখে তার নানির বইটার কথা মনে পড়ে, তাই সে বইটা দেখার জন্য হাতে নেয়। আর তখনই তার নানির মৃত্যুর দৃশ্য মনে পড়ে সে শিউরে ওঠে। বইটা খুলেই স্টেফেনি সেই কয়েনটা দেখতে পায়, যেটা দ্য স্কাই ভিউর ছাদ থেকে বাচ্চা ছেলেটা ফেলতে যাচ্ছিল। এটা দেখে এবার তার নানির কথাগুলোকে সত্য বলেই মনে হয়। সে বইটা ভালোভাবে ঘেঁটে দেখতে থাকে এবং জানতে পারে টাওয়ার থেকে বেঁচে ফেরা মানুষগুলো কিভাবে মারা গিয়েছে। এছাড়া সে তাদের ঘটতে চলার মৃত্যুর সম্ভাব্য কারণগুলো বইতে দেখতে পায়। এই সময় হঠাৎ র্যাক থেকে একটা বই পড়ে যায়
এবং সেটার ধাক্কায় একটা কাচের টুকরো তার কাছে ছুটে আসে। এটা দেখে স্টেফেনি বুঝতে পারে কিছু একটা অনর্থ ঘটতে চলেছে, তাই সে দ্রুত গাড়ি নিয়ে মামার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে পার্টি ভালোই চলছিল। মার্টি এখনও তার ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দেয়নি। পাশেই একটা ট্রাম্পলিন বা জাম্পিং বেডের ওপরে এরিক এবং চার্লি লাফালাফি করছিল। হাওয়ার্ডও ট্রাম্পলিনের ওপরে লাফালাফি করতে তাদের সাথে জয়েন করে। তো মার্টি তাদের ছেলে মানুষই দেখার জন্য গ্লাসটা নামিয়ে রেখে এগিয়ে যায়, তাই সে অঘটনের হাত থেকে বেঁচে যায়। তারা যখন লাফালাফি করছিল তখন ডার্লেন খেয়াল করে জাম্পিং বেডের নিচে একটা গার্ডেন র্যাক পড়ে আছে। গার্ডেন র্যাকের ধারালো ফলাগুলো জাম্পিং বেডের দিকে মুখ করা ছিল, তো এটার জন্য একটা অঘটন ঘটে যেতে পারত। তাই ডার্লেন ছুটে গিয়ে গার্ডেন র্যাকটা তুলে বেড়ার সাথে হেলান দিয়ে রেখে দেয়। এ সময় আরেকটা অঘটন ঘটে যায়। ব্রেন্ডার হাত থেকে ধাক্কা লেগে একটা বিয়ারের বোতল গার্ডেনে পানি দেওয়ার ওয়াটার টাইমারের উপরে পড়ে যায়, ফলে পানির লাইন চালু হয়ে যায়। এই পাইপগুলো আবার বেড়ার পেছনে একটা ঝুড়ির ভেতরে পেঁচিয়ে রাখা হয়েছিল। পানির জন্য পাইপগুলো ফুলে উঠতে শুরু করে। এই সময় সেখানে স্টেফেনি এসে পৌঁছায়। প্রথমে সে বুঝে উঠতে পারছিল না এখানে কি ঝামেলা চলছে। হাওয়ার্ড এই সময় জাম্পিং শেষ করে হেঁটে যাচ্ছিল। তখন মার্টি যে জায়গায় গ্লাসটা রেখেছিল সেই জায়গায় কিছু কাঠের টুকরো সাজানো ছিল। এই টুকরোগুলো ভেঙে যাওয়ায় ধাক্কা লেগে ড্রিঙ্কসের গ্লাসটা পড়ে যায়। সেই সাথে কাচের টুকরোটাও খাড়া হয়ে হাওয়ার্ডের পায়ের নিচে চলে আসে। হাওয়ার্ড খেয়াল না করে কাচের টুকরোর ওপরে পা তুলে দেয় এবং ব্যথায় কুঁকড়ে ওঠে। এদিকে বেড়ার পাশে থাকা ঝুড়িটা ফুলে ওঠায় দেয়ালে ধাক্কা লাগে, ফলে একটু আগে ডার্লেন যে গার্ডেন র্যাকটা বেড়ার সাথে রেখেছিল সেটা ঘাস কাটার মেশিনের ওপরে পড়ে যায় এবং মেশিনে বাটন প্রেস হয়ে সেটা চালু হয়ে যায়। মুহূর্তেই মেশিনটা হাওয়ার্ডের দিকে ছুটে যায় এবং ধারালো ব্লেডের কারণে হাওয়ার্ডের মুখটা ছিন্নভিন্ন হয়ে গিয়ে সে মরে যায়। ব্যাপারটা এতটাই দ্রুত ঘটে যে সবাই প্রচণ্ড শকে হতভম্ব হয়ে যায়। হাওয়ার্ডের ফিউনারেলের পরে স্টেফেনি এবার আইরিশের বইটা নিয়ে সিরিয়াসভাবে ঘাটাঘাটি শুরু করে। বই থেকে সে একটা লিড পায়। সেখানে ফ্যামিলি ট্রি আঁকা ছিল, মানে ফ্যামিলিটা কোনো কাপলের মাধ্যমে শুরু হয়েছিল। তাদের কতজন সন্তান এবং তাদের সন্তানের কতগুলো সন্তান ছিল সেই সব নিয়েই ফ্যামিলি ট্রি আঁকা হয়। তো স্টেফেনিও আইরিশ এবং পল দম্পতির ফ্যামিলি ট্রি আঁকে। এই দম্পতির দুটো সন্তান হয়, হাওয়ার্ড এবং ডার্লেন। হাওয়ার্ডের আবার 3 ছেলে মেয়ে। প্রথম সন্তান এরিক, দ্বিতীয় সন্তান জুলিয়া, তৃতীয় সন্তান ববি। আর ডার্লেনের হলো 2 সন্তান, প্রথম সন্তান স্টেফেনি এবং দ্বিতীয় সন্তান চার্লি। এই ফ্যামিলি ট্রির সার্কেল অনুযায়ী ফ্যামিলিতে সবার বড় যে সে আগে মরবে। এভাবে পর্যায়ক্রমে বয়সে বড় থেকে ছোট যারা তারা মরবে। কয়দিন আগে আইরিশ মরেছে, তারপরে হাওয়ার্ড মরল। সে হিসেবে পরবর্তীতে মরার কথা এরিকের, কারণ হাওয়ার্ডের পরে বাকি ফ্যামিলি মেম্বারদের ভেতরে এরিকই সবার বড়। তো স্টেফেনি এই ব্যাপারগুলো সবাইকে বুঝিয়ে বলে, কিন্তু কেউই স্টেফেনির কথাকে গুরুত্ব দেয় না। সবাই বিরক্ত হয়ে উঠে চলে যায়। রাতে এরিক পার্লারে গিয়ে বাবার স্মরণে হাতে ড্যাড লিখে একটা ট্যাটু বানাচ্ছিল। এই সময় একটা অঘটন ঘটে যায়। ফ্যানের বাতাসে একটা শোপিস টেবিলে পড়ে যায়। সেটার ধাক্কা খেয়ে আরও কয়েকটা জিনিসও পড়ে যায়। তার মধ্যে একটা কাচের জারও নিচে পড়ে ভেঙে যায়। এরিক কাচের টুকরোগুলো পরিষ্কার করছিল। রুমের ভেতরে ডেকোরেশনের জন্য অনেকগুলো লম্বা মেটাল চেইন টানানো ছিল। এরই মধ্যে একটা চেইন খুলে গিয়ে এরিকের নাকের পিয়ার্সিং রিংয়ে আটকে যায়। এই চেইনটার অপর প্রান্ত ফ্যানের সাথে আটকে গিয়েছিল, তাই এরিকের নাকে টান ধরে। এই সময় আবার ঘরের কোনায় রাখা কেমিক্যালের একটা কন্টেইনার উল্টে গিয়ে মেঝেতে কেমিক্যাল ঢেলে পড়ে যায়। চেইনটা ফ্যানে জড়িয়ে গিয়ে টান লাগায় এরিক চেয়ারের উপরে উঠে দাঁড়ায়। চেয়ারে দাঁড়াতে গিয়ে তার হাতে ধাক্কা লেগে টেবিল ল্যাম্পটা নিচে কেমিক্যালের ওপরে পড়ে যায় এবং আগুন ধরে যায়। এরিক কোনো রকমে শেষ পর্যন্ত নাক থেকে চেইনটা খুলে ফেলে, কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে এবং অন্যান্য কেমিক্যালের কন্টেইনারের স্পর্শে এসে বিস্ফোরণ ঘটে। সকালে দুর্ঘটনার নিউজ পেয়ে স্টেফেনি এবং চার্লি এরিককে দেখতে তার বাড়িতে ছুটে যায়। বাড়ির সামনের রাস্তাতেই এরিকের সাথে তাদের দেখা হয়ে যায়। বিস্ময়করভাবে এরিক একদম ঠিক আছে। গতরাতের এত বড় দুর্ঘটনার পরেও তার কিছুই হয়নি। এরিক বিরক্ত হয়ে স্টেফেনির সাথে কথা বলতে বলতে পেছনে হাঁটতে হাঁটতে প্রায় রাস্তার উপরে উঠে যায়। তখন একটা দ্রুতগামী গাড়ি প্রায় তার গা ঘেঁষে বেরিয়ে যায়, ফলে আরও একবার মৃত্যুর হাত থেকে সে বেঁচে যায়। এই সময় এরিকের বোন জুলিয়া মর্নিং ওয়াকে বের হয়। সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তার পাশে ময়লার ট্রাক দাঁড়িয়েছিল আর জুলিয়ার অন্য পাশে কয়েকটা ছেলে ফুটবল খেলছিল। হঠাৎ ফুটবলটা জুলিয়ার মাথায় এসে লাগে
এবং সে ব্যালেন্স হারিয়ে ময়লার ঝুড়িতে পড়ে যায়। ট্রাকে অটোমেটিক সিস্টেম লাগানো ছিল, তাই ঝুড়িটা অটোমেটিক উঠে জুলিয়াকে ট্রাকের ভেতরে ময়লার মধ্যে ফেলে দেয়। জুলিয়াকে বাঁচাতে ভাই বোনেরা দৌড়ে ট্রাকের কাছে যেতে শুরু করে। ততক্ষণে ট্রাক ছেড়ে দিয়েছিল। তারা চিৎকার করে ট্রাক থামাতে বলে, কিন্তু ট্রাক ড্রাইভার কানে হেডফোন দিয়ে গান শুনছিল, তাই তাদের ডাক শুনতে পায় না। স্টেফেনি কোনো রকমের ট্রাকে উঠে পড়ে এবং হাত বাড়িয়ে জুলিয়াকে তোলার চেষ্টা করে, কিন্তু ট্রাকের ভেতরে থাকা হলার চালু হয়ে যায়। হলার ময়লাগুলোকে চেপে এক জায়গায় করে, তো ময়লার সাথে সাথে জুলিয়াও চাপ খেয়ে চ্যাপ্টা হয়ে মরে যায়। এমনকি স্টেফেনি জুলিয়ার যে হাতটা ধরেছিল সেই হাতটাও শরীর থেকে খুলে চলে আসে। এই ঘটনার পরে স্টেফেনি মারাত্মক শক পায়। এরকম বিভৎস মৃত্যুর দৃশ্য সহ্য করা যে কারোর জন্যই কঠিন। যাই হোক, জুলিয়ার মৃত্যুর পরে এবার পরিবারের সবাই বুঝতে পারে আইরিশ এবং স্টেফেনি এতদিন ধরে মৃত্যুর অভিশাপ সম্পর্কে যা বলেছিল সব সত্যি। কিন্তু তাদের মধ্যে একটা কনফিউশন হচ্ছিল। ফ্যামিলি ট্রির থিওরি অনুযায়ী আগে এরিকের মরার কথা ছিল, তারপরে জুলিয়ার মরার কথা ছিল, কিন্তু ফ্যামিলি ট্রির সার্কেল ভেঙে এরিকের আগে জুলিয়া কেন মরল? এই কনফিউশনটা এরিকের মা ব্রেন্ডা দূর করে দেয়। ব্রেন্ডা জানায় এরিক এই ফ্যামিলির ছেলে না, ব্রেন্ডার আগে একজনের সাথে রিলেশন ছিল। এরিক মূলত তারই সন্তান। সে এত বছর কথাটা লুকিয়ে রেখেছিল। আর হাওয়ার্ড যেহেতু এরিকের বায়োলজিক্যাল বাবা না, এই জন্য তার ওপরের মৃত্যুর অভিশাপ কাজ করেনি। মায়ের মুখ থেকে নিজের জন্ম পরিচয় জানতে পেরে এরিক রাগারাগি করে বেরিয়ে যায়। তবে এই সত্যটা জানার পরে তারা শিওর হয়ে যায় স্টেফেনির প্রেডিকশন একদম ঠিক ছিল। ট্রি সার্কেল অনুযায়ী সবার মৃত্যু ঘটছে, সুতরাং এবার হাওয়ার্ডের ছোট ছেলে ববিকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। ববি স্টেফেনিকে রিকোয়েস্ট করে সে যেন তাকে বাঁচানোর কোনো একটা উপায় বের করে। স্টেফেনি আইরিশের বইটা খুলে সেখানে জেবি নামের একজনের নাম উল্লেখ দেখতে পায়। এই জেবি একজনের ব্যাপারে জানতো যে মৃত্যুকে ফাঁকি দিয়ে সার্ভাইভ করেছিল। জেবি নামটা শুনে ডার্লেন তাকে চিনতে পেরে বলে সে অনেক বছর আগে জেবির কথা তার মায়ের মুখে শুনেছিল। জেবি ডিপ রিভার হাসপাতালে চাকরি করে, তো তারা এবার জেবির খোঁজে দ্রুত বেরিয়ে পড়ে। তারা ববিকে বাড়িতে রেখে যেতে চাইছিল, কারণ বাইরের মৃত্যুর হাজারো ফাঁদ পাতা আছে। তাদের কোনো পদক্ষেপ নেওয়ার আগেই কখন যে মৃত্যু এসে হানা দেবে তারা ধারণাও করতে পারবে না। তবে ববি একা থাকতে ভয় পাচ্ছিল, তাই তারা ববিকেও সাথে নিয়ে নেয়। যাবার সময় এরিকও তাদের সাথে যোগ দেয়। তারা ববির সর্বোচ্চ সেফটি নিশ্চিত করেই প্রতিটা ধাপ ফেলছিল। হাসপাতালে পৌঁছে তারা জেবিকে পেয়ে যায়। জেবি জানায় সেদিন স্কাইভিউ টাওয়ারে সে নিজেও ছিল। মানে স্টেফেনির স্বপ্নে আইরিশকে সবার শেষে যে ছেলেটাকে বাঁচানোর চেষ্টা করতে দেখেছিল জেবি হলো সেই ছেলেটা। তো আইরিশ তাকেও বাঁচিয়েছিল বলে সে আইরিশের প্রতি কৃতজ্ঞ। কিন্তু মৃত্যু তাকে ক্ষমা করেনি। তার ক্যান্সার হয়েছে, তাই সে এমনিও আর বেশি দিন বাঁচবে না। তারা জেবির কাছে জানতে চায় মৃত্যুকে ফাঁকি দেওয়ার কোনো উপায় আছে কিনা। জেবি জানায় মৃত্যুকে ফাঁকি দেওয়ার দুটো উপায়, হয় মারতে হবে না হয় মরতে হবে। ভিকটিম যদি কাউকে মেরে ফেলে তাহলে সে মৃত ব্যক্তির অবশিষ্ট আয়ু সে পেয়ে যাবে, কিন্তু কাউকে হত্যা করার মতো সাহস তাদের ছিল না। তাই জেবি দ্বিতীয় উপায়টা বলে, যদি ভিকটিম মরে যায় এবং মরে গিয়েও আবারও জীবিত হয়ে ওঠে তাহলে তার অভিশাপ কেটে যাবে। অনেকদিন আগে কিম্বারলি কোলেমন নামের একটা মেয়ের সাথে এরকম মিরাকল ঘটেছিল। কিম্বারলিও মৃত্যুর লিস্টে ছিল, তাই সে মরে যায়। কিন্তু ডাক্তার এবং মেডিকেল টেকনোলজির মাধ্যমে হার্টবিট থেমে যাবার পরেও ডাক্তার তাকে আবারও বাঁচিয়ে তোলে। আর এই ঘটনার পরে মৃত্যুর অভিশাপের সার্কেল থেকে কিম্বারলি মুক্ত হয়ে যায়। এটা শোনার পরে স্টেফেনি জিজ্ঞেস করে তাহলে আইরিশ এই পদ্ধতি ট্রাই করলো না কেন? জেবি জানায় এটা খুবই রিস্কি পদ্ধতি। মৃত্যুর সাথে খেলার মতো ডেঞ্জারাস কিছু আর এই দুনিয়াতে নেই। এই পদ্ধতি অনুসরণ করে বাঁচার সম্ভাবনা খুবই কম, তাই কেউ এটা ট্রাই করে না। কথাগুলো বলেই জেবি বেরিয়ে চলে যায়। সে আর এসব ভোগীযোগীর মধ্যে থাকতে চায় না। সে আর যে কদিন বাঁচবে আনন্দের সাথেই বাঁচবে। জীবনের মানেটা ঠিক এরকমই হওয়া উচিত। যাই হোক, স্টেফেনি চিন্তা করছিল সে ববিকে মৃত্যুর হাত থেকে কিভাবে বাঁচাবে। সে জেবির বলে দেওয়া সেকেন্ড পদ্ধতি অনুসরণ করতে চাইছিল না, কিন্তু এরিক ছিল ভিন্ন মানসিকতার। সে রিস্ক নিয়ে সেকেন্ড পদ্ধতিটা ট্রাই করতে চাইছিল। তাই সে কাউকে কিছু না জানিয়ে ববিকে নিয়ে বেরিয়ে আসে। এরিক বলে ববির যেহেতু বাদামে অ্যালার্জি আছে, তাই ববি যদি বাদাম খায় তাহলে তার অ্যালার্জি অ্যাটাক হবে এবং শ্বাসকষ্ট হয়ে সে মরে যাবে। তখন মৃত্যুর লাস্ট মুহূর্তে এরিক ববিকে ডাক্তারের কাছে নিয়ে যাবে এবং ডাক্তার তাকে বাঁচিয়ে দেবে। এভাবে মৃত্যুর খেলায় তারা জিতে যাবে এবং ববিও অভিশাপমুক্ত হয়ে যাবে। যদিও ববি একটু ভয় পাচ্ছিল, তবে এরিক ভরসা দেওয়ায় সে রাজি হয়ে যায়। তো হাসপাতালে থাকা ভেন্ডিং মেশিনে তার একটা বাদামের বিস্কুটের প্যাকেটের জন্য কমান্ড দেয়,
কিন্তু প্যাকেটটা বের হতে গিয়েও আটকে যায়। এতে এরিক রেগে গিয়ে ভেন্ডিং মেশিনের কাছে কয়েকটা ঘুষি মারে এবং কাজটা একটু ফেটে যায়, তবুও প্যাকেটটা বাইরে বের হয় না। তাই দুজনে এবার মেশিনটা কাত করে ধরতেই বাদামের বিস্কুটের প্যাকেটটা বেরিয়ে আসে, কিন্তু প্যাকেটের সাথে সাথে একটা লোহার স্প্রিংও বেরিয়ে মেশিনের সামনে আটকে থাকে। এরপরে তারা দুজনে না বুঝে এমআরআই রুমে ঢুকে পড়ে। এরিক ববিকে ভেতরে রেখে বাইরে যায় একটা হুইল চেয়ার আনতে, যাতে দ্রুততম সময়ে তাকে ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া যায়। এরিক যাবার সময়ে একটু জোরে দরজা বন্ধ করায় শব্দের কম্পাঙ্কের কারণে দেয়ালে থাকা একটা ফাইল কিবোর্ডের ওপরে পড়ে যায়, যার ফলে এমআরআই মেশিনটাও চালু হয়ে যায়। এমআরআই করানোর আগে রোগীর সাথে থাকা সমস্ত মেটালের গহনা, চাবি ইত্যাদি বাইরে রেখে আসতে বলা হয়, কারণ এমআইয়ের সময়ে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং মেটালের জিনিসকে আকর্ষণ করে। কিন্তু এই দুই বলদ তো আর সেটা জানতো না। একটু পরে এরিক হুইল চেয়ার নিয়ে আসে। সে অ্যালার্জির জন্য একটা ইঞ্জেকশনও নিয়ে এসেছিল। দুই ভাই কথা শেষ করার পরে ববি বাদামের একটা বিস্কুট খায়। এর একটু পরেই তার অ্যালার্জি অ্যাটাক শুরু হয় এবং তার মুখ চোখ ফুলে শ্বাসকষ্ট শুরু হয়। সে এরিকের কাছে ইঞ্জেকশনটা চায়, কিন্তু এরিক সেটা দেয় না। এরিক চাইছিল ববি মরে যাক, এরপরে সে আবার ববিকে বাঁচিয়ে তুলবে, তা না হলে অভিশাপ কাটবে না। কিন্তু মৃত্যুর সাথে খেলা করা কতটা ভয়ঙ্কর সেটা তারা বুঝতে পারছিল না। এমআরআই রুমে ওভারলোড হয়ে যাওয়ায় সেটার ম্যাগনেটিক ফিল্ড অতিমাত্রায় বেড়ে যায়, ফলে রুমে থাকা মেটালের সমস্ত জিনিস যন্ত্রটার দিকে চৌম্বকীয় আকর্ষণে ছুটে যেতে থাকে। এরিকের পুরো শরীরে অনেকগুলো পিয়ার্সিং রিং পরানো ছিল, সেগুলো তার শরীর ছিঁড়ে মেশিনের দিকে ছুটে যায়। কিন্তু সাংঘাতিক পার্টটা তখনও বাকি ছিল। হুইল চেয়ারটা এরিকের পেছনে রাখা ছিল। এবার হুইল চেয়ারটা এরিককে সহ ছুটে গিয়ে মেশিনের সাথে আটকে যায়। চুম্বকের শক্তিশালী আকর্ষণে হুইল চেয়ারটা প্রচণ্ড চাপ খেয়ে মেশিনের ভেতরে ঢুকে যাচ্ছিল, যার ফলে প্রচণ্ড চাপ খেয়ে এরিকের শরীরটাও ছিন্নভিন্ন হয়ে সে মরে যায়। ববি তখনও অ্যালার্জির যন্ত্রণায় মেঝেতে গড়াগড়ি খাচ্ছিল। সে মৃত এরিকের হাতে ইঞ্জেকশনটা দেখতে পেয়ে সেটা নেবার জন্য এগিয়ে যায়। ইঞ্জেকশনটা নিয়ে সে নিজের শরীরে দ্রুত পুশ করে নেয়। এ সময় বাইরে বসে থাকা রিসিপশনের মেয়েটা খেয়াল করে বাইরে সব মেটাল জিনিস এমআরআই রুমের দিকে ছুটে যাচ্ছে, তাই সে দেখার জন্য রুমের দরজা খোলে। এই দরজা বরাবরই ভেন্ডিং মেশিনটা ছিল, আর মেশিনের সামনে সেই স্প্রিংটা আটকে ছিল। চৌম্বকের আকর্ষণে স্প্রিংটা ছুটে গিয়ে একদম ববির মাথার সাথে গেঁথে যায় এবং সেও মুহূর্তেই মারা যায়। এই সময় তাদের খুঁজতে খুঁজতে স্টেফেনি এবং বাকিরাও সেখানে চলে আসে, কিন্তু ততক্ষণে তো যা সর্বনাশ হবার তা হয়েই গেছে। এখন ফ্যামিলি ট্রির সার্কেলে আর তিনজনই শুধু বেঁচে থাকে, স্টেফেনি, চার্লি এবং তাদের মা ডার্লেন। তারা বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিল, কারণ দুনিয়ার কোনো জায়গা তাদের জন্য নিরাপদ না। তখন স্টেফেনির মনে পড়ে হয়তো আইরিশের বাড়িটা তাদের জন্য সেফ জায়গা হতে পারে, কারণ আইরিশ মৃত্যুর সাথে পাঙ্গা লড়ে ওই বাড়ির ভেতরে দীর্ঘ বছর বেঁচে ছিল। তারা সবাই ওই বাড়ির ভেতরে আজীবনের জন্য আত্মগোপনে চলে যাবার কথা ভাবে। তবে ডার্লেন বলে তাদের সবার থাকার প্রয়োজন নেই, সে একা ওই বাড়িতে আত্মগোপনে যাবে। যতক্ষণ ডার্লেন না মরছে মৃত্যু স্টেফেনি এবং চার্লিকে ছুঁতে পারছে না, তাই যতক্ষণ ডার্লেন নিজেকে বাঁচিয়ে রাখবে ততক্ষণ তার সন্তানেরাও সেফ থাকবে। স্টেফেনি আর চার্লি তাদের মাকে আইরিশের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যায়। তারা যখন গাড়িতে উঠছিল তখন স্টেফেনি আইরিশের বইটা লম্বালম্বিভাবে বুকে ধরেছিল, তাই ভেতরে থাকা কয়েনটা গড়িয়ে রাস্তায় পড়ে যায়। স্টেফেনি সেটা খেয়াল না করেই গাড়িতে উঠে বসে। সেই কয়েনটা আবার একজন বৃদ্ধা মহিলা কুড়িয়ে নিজের কাছে রেখে দেয়। তো গাড়িটা ডার্লেন ড্রাইভ করছিল, তারা মেইন রোডে উঠছিল, তখন আচমকা একটা কাঠের গুড়ি বোঝাই ট্রাক তাদের সামনে দিয়ে সাই করে বেরিয়ে যায়। এক মুহূর্তের ব্যবধানে তারা অ্যাক্সিডেন্ট করা থেকে বেঁচে যায়। ডার্লেন বুঝতে পারে সে ড্রাইভ করলে তারা সেফ না, তাই সে স্টেফেনিকে গাড়ি ড্রাইভ করতে দেয়। এরপরে তারা আইরিশের বাড়ির সামনে এসে পৌঁছায়। আইরিশের বাড়ির মেইন গেটটা আটকানো ছিল, তাই স্টেফেনি জোরে গাড়ি চালিয়ে গেটটা ভেঙে ভেতরে আসে। কিন্তু গাড়ি থেকে নামার সময়ে স্টেফেনি খেয়াল করে তার সিট বেল্টটা আটকে গেছে, সেটা খুলছে না। স্টেফেনি মাকে দ্রুত বাড়ির ভেতরে চলে যেতে বলে, সে বেঁচে থাকলে তারাও সেফ থাকবে। তো ডার্লেন এবং চার্লি গাড়ি থেকে নেমে যায়। চার্লি মাকে ঘর পর্যন্ত পৌঁছে দিতে যাচ্ছিল, এই সময় একটা দুর্ঘটনা ঘটে যায়। উপরে থাকা পুলের ফ্লাডলাইটের ইলেকট্রিক তারটা ছিঁড়ে যায় এবং আগুনের ফুলকি ঝরতে শুরু করে। একই সময় বাড়ির ভেতরে সিলিংয়ে ঝোলানো একটা টব গ্যাস সিলিন্ডারের উপরে পড়ে যায় এবং গ্যাস লিক করতে শুরু করে। ফলে আগুনের সামান্য এক বিন্দু ফুলকি গ্যাসের সংস্পর্শে আসতেই সিলিন্ডার ব্লাস্ট করে এবং ডার্লেন আগুনে ঝলসে যায়। চার্লি একটা কাঠের দেয়ালের নিচে চাপা পড়ে, যদিও তার কোনো ক্ষয়ক্ষতি হয় না। ডার্লেন তখনও বেঁচে ছিল। সে এগিয়ে এসে চার্লিকে উদ্ধার করে,
এ সময় একটা পুল ভেঙে ডার্লিনের মাথার উপরে পড়লে সে মরে যায়। চার্লি স্টেফেনির কাছে ছুটে যায়। ব্লাস্টের কারণে স্টেফেনির গাড়িতেও ধাক্কা লাগে এবং তার গাড়িটাও উল্টে জলাশয়ের ভেতরে পড়ে যায়। সেও পানির ভেতরে আটকে পড়ে নিজেকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু করছিল। চার্লি ছুটে গিয়ে একটা ছুরি দিয়ে স্টেফেনির সিট বেল্টটা কেটে তাকে উদ্ধার করে আনে। ততক্ষণে স্টেফেনির ফুসফুসে পানি ঢুকে গিয়ে সে সেন্সলেস হয়ে গিয়েছিল। চার্লি স্টেফেনির পেটে চাপ দিয়ে তার ভেতরে থাকা পানিটা বের করে দেয় এবং স্টেফেনির মৃত্যুর মুখ থেকে বেঁচে ওঠে। দুই ভাই বোনে এবার একটু নিশ্চিন্ত হয়। যেহেতু স্টেফেনির মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাই তারা ধারণা করে এবার হয়তো স্টেফেনির মৃত্যুর সার্কেল ভেঙে গিয়ে সে অভিশাপমুক্ত হয়ে গেছে, অর্থাৎ এখন আর তাদের দুই ভাই বোনকে মরতে হবে না। এরপরে বেশ কিছুদিন কেটে যায়। স্টেফেনি এবং চার্লি তাদের বাবার সাথে স্বাভাবিক জীবন কাটাচ্ছিল। তো একদিন তারা একটা অনুষ্ঠানে যায়, সেখানে ওই বৃদ্ধাটাও ছিল। সেদিন যে আইরিশের বই থেকে পড়ে যাওয়া অভিশপ্ত কয়েনটা কুড়িয়ে পেয়েছিল। বৃদ্ধা সেখানে একটা স্টল থেকে বিস্কুট কিনে সেটা দাম দিতে গেলে সেই কয়েনটা তার হাত থেকে পড়ে যায়। এরপরে কয়েনটা গড়িয়ে একটা রেল লাইন ট্র্যাকের মাঝে আটকে যায়, ফলে লাইনটা এখন ত্রুটিপূর্ণ হয়ে যায়। এদিকে অনুষ্ঠান শুরুর আগে স্টেফেনি চার্লির স্যুটের পকেটে একটা গোলাপ গুজে দিতে গেলে স্টেফেনির হাতে কাটা বিঁধে রক্ত বেরিয়ে যায়। এটা অশুভ লক্ষণ দেখে স্টেফেনির মনটা বিচলিত হয়ে পড়ে। এ সময় স্টেফেনির সাথে একজন ডাক্তারের দেখা হয়। ডাক্তার চার্লির কাছ থেকে শুনেছিল স্টেফেনি মৃত্যুর পরে আবারও ফিরে এসেছে। ডাক্তার তাদের ভুল ভাঙিয়ে দিয়ে বলে টেকনিক্যালি স্টেফেনি সেদিন মরেনি, সে জাস্ট কিছু সময়ের জন্য সেন্সলেস হয়ে গিয়েছিল এবং তার হার্টবিট স্বাভাবিকভাবেই চলছিল। অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ায় স্টেফেনি আবারও সেন্স ফিরে পেয়েছে, তাই বলা চলে স্টেফেনি সেদিন মরেইনি। কথাটা শুনে দুই ভাই বোনই অস্থির হয়ে পড়ে, কারণ ডাক্তারের লজিক অনুযায়ী তাদের মৃত্যুর অভিশাপ এখনও কাটেনি। এরই মধ্যে পাশের রেললাইন ধরে একটা ট্রেন চলে আসে। ট্রেন লাইনের ত্রুটিপূর্ণ জায়গায় আসতেই ট্র্যাকের মাঝে ফাঁকা থাকায় ট্রেনটা লাইনচ্যুত হয়ে যায়। এরপর ট্রেনটা স্থলভাগে এসে সোজা স্টেফেনি এবং চার্লির দিকে ছুটে যায়। তারা দুজনে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে কয়েকটা গাছের গুঁড়ি উল্টে এসে তাদের উপরে পড়ে এবং তাদের মৃত্যুর মধ্য দিয়ে মৃত্যুর অভিশপ্ত খেলা শেষ হয়। দর্শক, দুনিয়ায় সবকিছু অনিশ্চিত হলেও মৃত্যু নিশ্চিত। মৃত্যুর হাত থেকে কারো পক্ষেই বাঁচা সম্ভব না। তাই এই নশ্বর পৃথিবীতে মৃত্যুর হাত থেকে বাঁচার চেয়ে বরং এমন কাজ করা উচিত যা আমাদের মৃত্যুর পরের জীবনে সুফল বয়ে আনবে। তাই বেশি বেশি ভালো কাজ করুন এবং নিজের ও পরিবারের জন্য কল্যাণ বয়ে আনুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।